হাই ফ্রেন্ডস, শেয়ার বাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। ফ্রেন্ডস, কালকে আমাদের মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পরে ইউএস মার্কেট কিন্তু পজিটিভলি ক্লোজ হয়েছে। মিনস যে সেন্টিমেন্ট থেকে আমরা মার্কেটটাকে শেষ করেছিলাম, তাহলে সেই সেন্টিমেন্টটাই কিন্তু অব্যাহত থাকবে, এরকমটা মনে করা যেতে পারে। এবারে ফ্রেন্ডস, আপনি যদি উইকলি ক্যান্ডেল বা মান্থলি ক্যান্ডেলের ভিত্তিতে অ্যানালাইসিস করেন, তাহলে দেখা যাবে যে আমরা কিন্তু তেমন আর কোনো রেসিস্ট্যান্সের জায়গায় কিন্তু আপাতত নেই। মানে মার্কেট তার অল টাইম হাই পর্যন্ত আসতে গেলে তেমন কোনো মানে স্টিপ রেজিস্ট্যান্স সেটা কিন্তু ফেস করার সম্ভাবনা অত্যন্ত কম। দ্বিতীয়ত, যেভাবে মার্কেটে হাই ভলিউমে বাইং হচ্ছে, স্পেশালি আরো যদি স্পেসিফিক করে বলতে হয়, সেক্ষেত্রে ডিআইআই এবং এফআইআই সবাই কিন্তু অত্যন্ত তীব্র আকারে বাই করছে। মার্কেট আরেকটু বুলিশ, মানে যদি মানডে থেকে বুলিশ হতে শুরু করে, ফ্রেন্ডস, মার্কেটে ফিয়ার অফ মিসিং আউট, যেটাকে বলা হয় ফোমো, সেটা কিন্তু দেখা যাবে। মিনস রিটেল ইনভেস্টার এবারে মার্কেটে কিন্তু আবার ঝাঁপিয়ে পড়বে, যে সমস্ত শেয়ার উপরের দিকে যাচ্ছে সেই সমস্ত শেয়ার বাই করার জন্য। বাট আমরা দীর্ঘদিন ধরে যেটা চর্চা করে আসছি, যে সমস্ত শেয়ার লোয়ার লেভেলে কনসলিডেশন করছে, আমরা সেই সমস্ত জায়গায় কিনবো, মার্কেটের র্যালিকে এনজয় করব এবং প্রয়োজনে কোথাও না কোথাও গিয়ে প্রফিট বুক করব। আর দ্বিতীয়ত হচ্ছে, এমন কিছু বিজনেসের শেয়ার কেনার চেষ্টা করব যেটাকে আমরা সারা জীবন ধরে আমাদের হোল্ডিং এর মধ্যে রাখতে পারি। ফ্রেন্ডস, রেজাল্টের সিজন চলছে। প্রথমে বেশ কয়েকটা রেজাল্ট দিয়ে শুরু করব। ফার্স্ট যে রেজাল্টটা দিয়ে আজকে শুরু করব সেটা হচ্ছে ডিভিস ল্যাব। ডিভিস ল্যাব যদি আপনি ভাবেন যে করোনার টাইমে যে পারফরমেন্স দেখিয়েছে, দ্যাট ইজ অ্যান এক্সেপশনাল পারফরমেন্স। সেই পারফরমেন্সে ফিরে আসা একটু মুশকিল, বাট মার্কেট কিন্তু ধীরে ধীরে কিন্তু মানে তার যে পুরনো ফর্ম সেটাই কিন্তু ফিরে আসছে ডিভিস ল্যাব। আপনি যদি এবারে তার রেজাল্ট দেখেন, এবারে প্রায় 2585 কোটি টাকার সেলস এসছে। মিনস গত মার্চে যে রেজাল্টটা ছিল 2303 কোটি, তার তুলনায় প্রায় 12-13% উপরে। অন্যদিকে প্রফিটও যদি দেখেন, যেখানে 538 ক্রোরের প্রফিট ছিল গত মার্চে, সেটা এবারে হয়েছে 662 কোটি। তাহলে ইয়ার অন ইয়ার ভিত্তিতে ভালো প্রফিট হয়েছে। আবার যদি ডিসেম্বর কোয়ার্টারের রেজাল্ট দেখেন, 2319 কোটি টাকার সেলস, সেটা হচ্ছে 2585। 589 কোটি টাকার সেলস, সেটা হচ্ছে 662। তাহলে ইন অল রেসপেক্টে কিন্তু রেজাল্ট বেটার। এবং যদি আপনি দেখেন টোটাল, মানে 2024-এর সঙ্গে 2025-এর যদি কম্পারিজন করেন, 24-এ 7,845 কোটি টাকার সেলস হয়েছিল, যেটা হয়েছে 9,360। 28% মার্জিন ইমপ্রুভ হয়েছে 32%। আর 1,600 কোটি টাকার প্রফিট বেড়ে হয়েছে 2,191 কোটি টাকা। সে জায়গায় শেয়ারটাও কিন্তু অলমোস্ট তার পিকে আছে। মিনস শেয়ার কারেকশন দিয়েছিল, বাট আবার কিন্তু উঠে গিয়ে সে তার কিন্তু 52 হাইকে ভাঙার আবার চেষ্টা করছে। মিনস শেয়ার একটা র্যালি দেবে, ব্রেকআউট দিয়ে দিয়েছে, সুতরাং দিস র্যালি উইল কন্টিনিউ। ক্লিয়ার? এবারে যারা অত্যন্ত মানে স্ট্রং ইনভেস্টার, তারা কিন্তু এই সমস্ত জায়গায় বাইং করে উইথ সাম স্পেসিফিক স্টপ লস। নেক্সট যে রেজাল্টের কথা আজকে আমরা চর্চা করব, দ্যাট ইজ ইমামি এফএমসিজি কোম্পানি। ইমামি এফএমসিজি কোম্পানি আমরা যতগুলো আলোচনা করে দেখছি, যে প্রত্যেকটা এফএমসিজি কোম্পানিতে কিন্তু একটা
কি বলে কনসলিডেশন চলছে বা স্ট্যাগনেশন চলছে। এক্ষেত্রে যদি দেখি মার্চ 2024-এ 891 কোটি টাকার সেলস দাঁড়িয়েছে 963 কোটি, আর 147 কোটি টাকার প্রফিট 162 কোটি টাকাতে, 24% মার্জিন, 23% মার্জিনে এসে দাঁড়িয়েছে। আর ডিসেম্বর কোয়ার্টারে যে রেজাল্ট ছিল 1049 কোটি টাকার যেটা সেলস ছিল সেটা কমেছে 963 কোটিতে, 279 কোটি টাকার যে প্রফিট সেটা কমে হয়েছে 162 কোটি টাকাতে, এবং মার্জিন কিন্তু 32% থেকে 23%-এ এসে দাঁড়িয়েছে। ইয়ার অন ইয়ার ভিত্তিতে যদি দেখা যায় যে 3578 কোটি টাকার সেলস দাঁড়িয়েছে 3809 কোটি টাকা, 724 কোটি টাকার সেলস দাঁড়িয়েছে, প্রফিট দাঁড়িয়েছে 830 কোটি টাকা। একটা জিনিস অবজার্ভ করছেন, ফাইনালি কিন্তু যে রেজাল্টটা আসছে আপনি যখন কোয়ার্টার অন কোয়ার্টার অ্যানালাইসিস করতে যাচ্ছেন সেটার উপর ভিত্তি করে কিন্তু অ্যানালাইজ করলে চলবে না, আপনাকে দেখতে হবে ইয়ার অন ইয়ার ভিত্তিতে কেমন ভাবে তার রেজাল্টটা আসছে। হ্যাঁ, কন্টিনিউয়াস ইয়ার অন ইয়ার ভিত্তিতে তার গ্রোথ, তার মানে টপ লাইন এবং বটম লাইন যদি ঠিকমতো ভাবে ইমপ্রুভ হয় তাহলে বুঝতে হবে শেয়ারটা লং টার্মের জন্য কিনে রাখা যেতে পারে। ইমামি আমরা যদি চার্টে দেখি তাহলে চার্ট কি বলছে ফ্রেন্ডস, চার্ট বলছে, চার্ট কিন্তু প্রায় 846-এর লেভেল হওয়ার পরে, সরি 846-এর লেভেল টাচ করার পরে একটা কারেকশন দিয়ে দিয়েছিল প্রায় 50%-এর কাছাকাছি, 510 টাকা। এবারে এখানে কনসলিডেশন হচ্ছে। এবারে যেভাবে আমাদের কনজামশন রিলেটেড এক্সপেকটেশন বাড়ছে, মিনস যে ট্যাক্স কাটের জন্য যে 12 লক্ষ কোটি টাকা পর্যন্ত ইনকামে ট্যাক্স দিতে হবে না, সেই সমস্ত কথা মাথায় রাখলে এই সমস্ত শেয়ারে কিন্তু যে পরিবর্তন সেটা কিন্তু দেখা যাবে, মানে কনজিউমার যে বিহেভিয়ার, তারা বেশি বেশি বাই করবে সেই প্যাটার্ন কিন্তু দেখা যাবে। সেক্ষেত্রে শেয়ার কিন্তু পুরনো হাইর দিকে যেতে পারে। আদারওয়াইজ এই সমস্ত শেয়ার অত্যন্ত স্লো গতির শেয়ার, ঠিক আছে। এবারে নাও ইট ইজ আপ টু ইউ, আপনি কিভাবে ডিসিশন নেবেন না নেবেন। আমার কিন্তু এই শেয়ারের প্রতি তেমন কোনো ইন্টারেস্ট নেই। বেল ফ্রেন্ডস, বেল মানে ভারত ইলেকট্রনিক্স লিমিটেড রিসেন্টলি ইন্ডিয়ান আর্মির সঙ্গে একটা জয়েন্ট ডিল করেছে। সেটা কি, এ কন্ট্রাক্ট ফর দ্য ইন্টিগ্রেটেড ড্রোন ডিটেকশন। আর্মি এবং বেল দুজনে মিলে একটা চুক্তি করেছে, যেখানে কি হবে না, ইন্টিগ্রেটেড ড্রোন ডিটেকশন অ্যান্ড ইন্টারডিকশন সিস্টেম IDDIS on Friday. System developed jointly by the DRDO and BEL marks a significant milestone under the Government of India's Make in India initiative. এটা একটা ভালো আমাদের দেশের জন্য। ফ্রেন্ডস, বাসমতি রাইস যারা এক্সপোর্ট করে সে কোম্পানিটা হচ্ছে KRBL। সেই KRBL এর রেজাল্ট এসছে এবং রেজাল্ট মানে ভালোই এসছে। KRBL এর একটু রেজাল্টটা নিয়ে আমরা যদি এখানে অ্যানালাইসিস করি তাহলে দেখব KRBL এর কোয়ার্টার অন কোয়ার্টার ভিত্তিতে যদি দেখা যায় যে মার্চ কোয়ার্টারে 1318 কোটি টাকা সেলস হয়েছিল, সেটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে 1442 কোটি টাকাতে। প্রফিট 114 ছিল, প্রায় 50%-এর কাছাকাছি বেড়ে 154-তে চলে গেছে। অন্যদিকে ডিসেম্বর কোয়ার্টারে এবং যদি আপনি মার্চ এবং এই মার্চে দেখেন, মার্জিনও বেড়েছে, 14% মার্জিন থেকে 16% মার্জিন হয়েছে। আবার ডিসেম্বর 2024-এ বিক্রি বেশি হয়েছে 1682 কোটি, তুলনামূলকভাবে সেলস কমেছে, বাট 12% মার্জিন হয়ে গেছে 16% মার্জিন, যার ফলে 133 কোটি টাকার প্রফিট গিয়ে দাঁড়িয়েছে 154 কোটি। তাহলে ইয়ার অন ইয়ার ভিত্তিতে যদি দেখা যায় এই সমস্ত শেয়ার ফ্রেন্ডস স্পেশালি ভোট টাইমটাতে কিন্তু খুব এফেক্ট হয়, কারণ কি তখন ওই রাইস এক্সপোর্টের উপর ব্যান ফ্যান লাগে। এই জিনিসগুলো কিন্তু আপনারা মনে রাখবেন। 5385 কোটি টাকার সেলস, 5594 কোটি টাকার সেলস, অর্থাৎ 24 এবং 25-এর মধ্যে 1-2%-এর ডিফারেন্স। আবার প্রফিটে যদি দেখা যায় 596 কোটি টাকার প্রফিট, 476 কোটি টাকার প্রফিট,
মার্জিন 15% থেকে 12%-এ নেমে এসছে। কিন্তু শেয়ারটাও কিন্তু তুলনামূলকভাবে আমরা যদি কেআরবিএল এর চার্ট দেখি তাহলে বুঝতে পারবো যে শেয়ারটা কোথায় দাঁড়িয়ে আছে। কেআরবিএল শেয়ারটা ভালো একটা কারেকশন দেওয়ার পরে প্রায় মান্থলি ক্যান্ডেলে 440 টাকা থেকে এখন 323 টাকার কাছাকাছি আছে। ফ্রেন্ডস, এই সমস্ত শেয়ার কিন্তু মানে অ্যাসেট তৈরি করার শেয়ার নয়, ঠিক আছে? এই সমস্ত শেয়ারকে যে ধরে আপনি যদি ভাবেন যে দীর্ঘদিন মানে রাখবো, দেন আপনাকে খুব ধৈর্য ধরতে হবে। দেখুন 2018-তে কিন্তু শেয়ারটা 625 অব্দি গেছিল। আজকে কবে 2025-এ 313। এই জিনিসগুলো বুঝতে হবে। দেখুন, একটা শেয়ারকে আমি কোন শেয়ার ধরে রাখবো সেটা কিন্তু এই সমস্ত জিনিস থেকে বোঝা যায় যে আমার ধরে রাখার শেয়ারটার বিজনেস ঊর্ধ্বগতি হবে, তার মধ্যে ওয়েলথ ক্রিয়েট করার সম্ভাবনা থাকবে কি থাকবে না, এগুলো কিন্তু এভাবেই আপনাকে বুঝতে হবে। এতে কিন্তু আপনার ইন্টেলিজেন্স লাগবে। কেউ আপনাকে কিন্তু এই ব্যাপারে তেমন ভাবে গাইড করতে পারে, বাট আপনাকেই কিন্তু সিদ্ধান্ত নিতে হবে। ফ্রেন্ডস, অ্যাকর্ডিং টু দ্য মার্কেটের বিভিন্ন ইয়ে মানে টেকনিক্যাল রিসার্চ অ্যানালিস্ট, যেমন রাজেশ পালভিয়া, হেড অফ টেকনিক্যাল রিসার্চ অ্যান্ড অ্যাট অ্যাক্সিস সিকিউরিটি, তিনি যেটা বলতে চেয়েছেন, ফ্রেন্ডস, মিড ক্যাপ র্যালি টু কন্টিনিউ। ফ্রেন্ড, গত বছর আমরা যদি দেখি মিড ক্যাপ শেয়ারে কিন্তু হেভি র্যালি দিয়েছিল, তারপরে ভালো কারেকশন দেয়। কিন্তু অ্যাকর্ডিং টু বিভিন্ন রিসার্চ অ্যানালিস্ট, মিড ক্যাপ স্টকস আর ফার্মলি ব্যাক ইন ফেভার আফটার 2025-এর প্রথমের দিকে যে একটা শেকি স্টার্ট দিয়েছিল, এখন কিন্তু সে র্যালি শুরু হয়েছে এবং সেটা সাস্টেন করবে। এবং তার পেছনে কারণ হচ্ছে যে তুলনামূলকভাবে মিড ক্যাপ শেয়ার রেজাল্ট ভালো দিচ্ছে। অনেক মিড ক্যাপ কোম্পানি, আমি যদি নিফটি মিড ক্যাপ যদি দেখি, মিড ক্যাপ, এই যে নিফটি মিড ক্যাপ, আপনি যদি দেখেন নিফটি মিড ক্যাপ সিলেক্ট ইন্ডেক্স যদি দেখেন, সেখানে কিন্তু দেখছেন। এছাড়া আপনি আরো মিড ক্যাপের বহু আছে, নিফটি মিড ক্যাপ 50, নিফটি মিড ক্যাপ ধরুন 100, এই সমস্ত জায়গাতে যে সমস্ত শেয়ার আছে প্রত্যেকটাই কিন্তু তার পুরনো পিকের দিকে ফিরে আসছে। সুতরাং এই যে কারেকশন এবং এই কারেকশনের এই জায়গাটা কিন্তু এই যে হাই লেভেল 60,000 ইন্ডেক্স ভিত্তি, দেখুন শেয়ার কত উপরে যাবে দ্যাট ডিপেন্ডস আপন দ্য ইন্ডেক্স। যদি ইন্ডেক্স যদি ব্রেকআউট না দিচ্ছে, তাহলে কিন্তু ধরুন এই ইন্ডেক্সে যে সমস্ত শেয়ার আছে তাদের মধ্যে কিন্তু অধিকাংশ ক্ষেত্রে কিন্তু ব্রেকআউট হওয়ার সম্ভাবনা খুব কম। হ্যাঁ, কিছু স্পেসিফিক ইয়ে থাকতে পারে, এক্সেপশনাল জিনিস থাকতে পারে, কিন্তু যদি এটা ডবল টপ করে আবার ফিরতে শুরু করে, দেন দ্যাট উইল বি এ প্রবলেম। সুতরাং যে শেয়ারটাই কিনছেন আপনাকে কিন্তু ভাবনার মধ্যে রাখতে হবে। মার্কেটে কিন্তু এখন অনেকে অনেক কিছু কথা বলবে, বাট ডিসিশন ইজ ইয়োর্স। সিলেকশন অফ স্টক সেটা কিন্তু আপনার, যেটাকে আপনি দীর্ঘদিন ধরে রাখবেন। ফ্রেন্ডস, কম্পটন অ্যান্ড গ্রিপস তার রেজাল্ট এসছে, টপ লাইন এবং বটম লাইন দুটোতেই কিন্তু মানে সেলস এবং প্রফিট দুটোতেই কিন্তু ভালো মুভমেন্ট এসছে। সেলসটা তত বাড়েনি, কম্পটন গ্রিপস, কনজিউমার ইলেকট্রিক্স। আপনি যদি তার কোয়ার্টারলি দেখেন, তাহলে কোয়ার্টারলি টপ লাইন মানে সেলস 1769 কোটি টাকা ডিসেম্বরে ছিল, যেটা হয়েছে 2061 কোটি। আর যদি মার্চে দেখেন 1961 ছিল, সেটা হয়েছে 2061। তো তাহলে সব দিক দিয়ে কিন্তু সেলস বেড়েছে। মার্জিন যদি দেখা যায়, মার্চে ছিল 10% মার্জিন, ডিসেম্বরে ছিল 11% মার্জিন, এবার এসছে 13% মার্জিন। আর প্রফিট যদি দেখেন, মার্চে ছিল 133 কোটি, ডিসেম্বরে ছিল 112 কোটি, 172 কোটি। মিনস সমস্ত দিক দিয়ে রেজাল্ট তুলনামূলকভাবে ভালো এসছে। আর এখানে যদি দেখেন 7,313 কোটি টাকার
সেলসের জায়গায় 7,864 কোটি টাকার সেলস, 1% মার্জিনের ডিফারেন্সে দেখুন 442 কোটি টাকার প্রফিট। কোথায় কি দাঁড়িয়েছে? 564 কোটি টাকা। আমরা যদি চার্টটা দেখি, চার্ট কি আপনি অনুমান করছেন? চার্ট কিন্তু অলরেডি এই ভালো রেজাল্টকে ডিসকাউন্ট করে দিচ্ছে। ক্রম্পটন গ্রিপস না, এটাই তো ক্রম্পটন গ্রিপস কনজিউমার ইলেকট্রিক্যাল, হ্যাঁ এটাই। ফ্রেন্ডস, শেয়ারটা কিন্তু কারেকশনে পাওয়া যাচ্ছে। কারেক্ট, শেয়ারটা কিন্তু কারেকশনে পাওয়া যাচ্ছে। কারেকশন ইন দ্য সেন্স, শেয়ারটার যে হাই হয়েছিল সেই হাই হয়েছে পরপর, দেখুন ডবল টপ যাকে বলে, এই টপে গিয়ে আবার নিচে এসছে, আবার টপে গিয়ে কারেকশন দিল। কিন্তু এবারের এই কারেকশন যেহেতু লোয়ার লেভেল পর্যন্ত যায়নি, আগামী দিনে কিন্তু এই শেয়ার ব্রেকআউট হওয়ার সম্ভাবনা প্রবল। এবং সেক্ষেত্রে এই যে লেন্থটা আছে 263 থেকে এই যে লেন্থ 484, মিনস 220 টাকার মুভমেন্ট আপনি এখান থেকে আশা করতে পারেন, মানে ইনিশিয়ালি এইরকম টাইপের কিন্তু প্যাটার্ন গুলো তৈরি হয়। আবার আমি যদি ফিবোনাকি রিট্রেসমেন্ট হিসেবে দেখতে চাই, তাহলে সেক্ষেত্রে যদি শেয়ারটার বটমটা এইটাই হয়েছে ধরে নিই, তাহলে সেক্ষেত্রে কি হবে? 580 ফার্স্ট টার্গেট, এই সমস্ত শেয়ারের কিন্তু দম আছে। দেন নেক্সট টার্গেট 744.70, এইভাবে কিন্তু আপনাদেরকে এগোতে হবে। ঠিক আছে, এইভাবে কিন্তু আপনারা সিদ্ধান্তগুলো নিয়ে এগোতে পারবেন। ফ্রেন্ডস, ইউএন এর আবার যে মানে ইউএন এর যে ইকোনমিক ফোরাম আছে, তারা কিন্তু আবার ইন্ডিয়ার ব্যাপারে একটা ইকোনমিক আউটলুক নিয়ে এসছে। সেটা কি না, যে মানে আমাদের যে 2025-এর যে গ্রোথ জিডিপি কমে দাঁড়াবে 6.3%, যেটা তারা জানুয়ারিতে বলেছিল 6.6%, আর যেটা 24-এ ছিল 7.1%। তাহলে যদিও 6.3% হিসাবে কম হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত যে ইন্ডিয়ার গ্রোথ সেটা কিন্তু সারা বিশ্বের কাছে উদাহরণ। Despite a projected moderation, India remains one of the fastest growing large economies, supported by resilient consumption and government spending, the report said। মানে ইউএন বলছে ইন্ডিয়ান ইকোনমি ইজ অন রাইট পাথ, মানে ঠিক পথে আছে। ফ্রেন্ডস, ডোনাল্ড ট্রাম্প আবার বলেছে আজকে যে ইন্ডিয়ার সঙ্গে আমাদের যে বাইল্যাটারাল ট্রেড ডিল ফাইনালের মুখে ফক্স নিউজকে দেওয়া একটা ইন্টারভিউতে উনি বলছেন যে এগেন ট্রাম্প মেনশন করছে, ইন্ডিয়া হ্যাজ এগ্রিড to cut 100% of its tariffs for the United States. They make it almost impossible to do business. But do you know they are willing to cut 100% of their tariffs for the United States? এবারে এখানে যে ট্রাম্প কি খেলাটা খেলতে চাইছে, দ্যাট মানে ইন্ডিয়ার যে সমস্ত যারা নেগোসিয়েটার আছে তারা বুঝতে পারছে কিছু একটা ভেতরে চলছে, যার এগেনস্টে এটি যে প্রেসার ট্যাকটিস বা নেগোসিয়েশনের কোনো একটা রাস্তা বের করার ট্যাকটিস, সেটা কিন্তু সময় বলবে। বাট ট্রাম্প কিন্তু কন্টিনিউয়াসলি মিডিয়াকে এই ধরনের বক্তব্য বলে চলেছে। ফ্রেন্ডস, টাটা পাওয়ারের সিইও আজকে আবার বলেছে যে টাটা পাওয়ার কন্টিনিউয়াসলি 15 থেকে 17% সিএজিআর হারে তাদের এবিটা আনবে, আর্নিং বিফোর ইনকাম ট্যাক্স অ্যান্ড কি মোনেটাইজেশন, তার মাধ্যমে কিন্তু, অর্থাৎ আলটিমেটলি যদি আপনাকে বুঝতে হয় যে গ্রোথ তাদের 15-17% হারে গ্রো করবে, কারণ তারা যে সমস্ত দ্য ইনিশিয়েটিভ হুইচ দ্য কোম্পানি হ্যাজ টেকেন ইন দ্য লাস্ট 2 to 3 years আর নাও বিয়ারিং রেজাল্টস। অর্থাৎ তারা যে সমস্ত ইনিশিয়েটিভ গুলো 2-3 বছর আগে নিয়েছে সেগুলো এখন বাস্তবায়িত হচ্ছে, সেই সমস্ত প্রজেক্ট এখন রেভিনিউ আনছে, and there will be much better consistency in performance
ফ্রম নাও ওয়ান, এখন থেকে কিন্তু টাটা পাওয়ারের কিন্তু অত্যন্ত কনসিস্টেন্ট পারফরমেন্স হবে। অর্থাৎ উনি কিটা ইন্ডিকেশন করতে চাইছেন আশা করি আপনারা বুঝতে পারছেন। অন্যদিকে অরবিন্দ ফ্যাশন, ফ্রেন্ডস, এই সমস্ত শেয়ার ইন জেনারেলি অ্যাভয়েড করবেন। দু একটা ছাড়া এই সমস্ত জিনিস কিন্তু সাকসেসফুল হয় না। অরবিন্দ ফ্যাশন যদি আপনি দেখেন তাহলে দেখবেন অরবিন্দ ফ্যাশনের রেজাল্ট দেখুন মাইনাসে এসছে, ঠিক আছে। 1179 কোটি টাকার সেলস, -72 crore প্রফিট, যেটা 1203 কোটি ছিল ডিসেম্বরে, 47 কোটি প্রফিট ছিল, বা মার্চ 2024-এও একই ছিল। বাট এদের মধ্যে একটা প্রবণতা আছে নেগেটিভ রেজাল্ট দেওয়ার। এবং 4259 কোটি টাকার সেলস, 137 কোটির প্রফিট, 4600 কোটি টাকার সেলস, 33 কোটি টাকার প্রফিট। আমরা যদি শেয়ারটার চার্টটা একটু দেখে নিই তাহলে দেখতে পাবো অরবিন্দ ফ্যাশন একটা টাইমে শেয়ারটা 800 টাকার কাছাকাছি, এখন 468 টাকার কাছাকাছি পাওয়া যাচ্ছে। আপনারা ভাবনা চিন্তা করতে পারেন, কারণ কি প্রত্যেকটা শেয়ারে যে সবার ফ্যাসিনেশন থাকবে তার কোনো মানে নেই। যে ফ্রেন্ডস, একজন নোবেল নিয়ে পেন্ট মার্কেটে অনেক কিছু আলোচনা হয়েছিল, কিন্তু পেন্ট মার্কেটে একজন নোবেলের যে শেয়ার সেটা কিন্তু বিক্রি হয়ে গেছে বলে একজন নোবেল তার যে শেয়ার যে 12,000, মানে তার যে ভ্যালুয়েশন আপনার মনে আছে, এশিয়ান পেন্ট নেবে, বার্জার পেন্ট নেবে, তারপরে একে একে সবাই চলে যেতে শুরু করলো, দেন আদানি হলো, কিন্তু ফাইনালি জেএসডব্লিউ কিন্তু ওর হোল্ডিংটাকে কিনছে এবং সেই ভ্যালুটা প্রায় 12,000 কোটি টাকার কাছাকাছি, যেটা আগামী সপ্তাহে অ্যানাউন্সমেন্ট হতে চলেছে। ফ্রেন্ডস, আজকে আমরা যে শেয়ারটা নিয়ে চর্চা করব, এই শেয়ার কিন্তু সারা জীবন আপনার পোর্টফোলিওতে রাখার মতো শেয়ার, টাটা টেকনোলজি। এবং শেয়ারটাকে যদি আপনি চার্টটা দেখেন, দেখুন যে জিনিসটা আমি বোঝাতে চাইছি, দিস ইজ মান্থলি চার্ট। এবার যদি আপনি মান্থলি চার্টে দেখেন, মান্থলি চার্টে সবচেয়ে বড় যে জিনিসটা আমি দেখাতে চাইছি সেটা হচ্ছে শেয়ারটা কিন্তু দীর্ঘদিন ধরে এই যে লেভেলটা, এই লেভেলটাতে কিন্তু প্রায় কতদিন ছিল, ধরুন 1 2 3 4 5 6 7 8 9 10 মাস ধরে কিন্তু এই লেভেলটাতে কিন্তু সে নিজেকে স্টেবল করার চেষ্টা করেছে। তারপরে 1 2 3 4 5 6 মাসে সে কিন্তু নিচে এসছে। এই শেয়ারের এই যে আপ মুভমেন্ট ইন জেনারেলি দেখা যাবে যে আগামী 5-6 মাসের মধ্যে এই শেয়ার এখান থেকে কিন্তু ফার্স্ট 50% টার্গেট আপনাদের দিতে পারে। দীর্ঘমেয়াদীতে এই শেয়ার কিন্তু এই লেভেল থেকে যদি ধরা যায় তাহলে কিন্তু অনেক ভালো রিটার্নের জায়গায় আপনারা বসে থাকতে পারবেন। দেন নেক্সট লেভেল এই জায়গায়, এবারে আমি যদি ওর রেজাল্টটা দেখাই, এই লাস্ট কোয়ার্টারে কিন্তু রেজাল্ট ওর ভালো আসতে শুরু করেছে। টাটা টেকনোলজি, টাটা টেকনোলজি যদি রেজাল্ট দেখেন, কোয়ার্টারে কিন্তু রেজাল্ট ভালো এসছে, যেটা আচ্ছা কোয়ার্টারলি রেজাল্ট দেখুন, যেখানে কিন্তু 1286 কোটি টাকার সেলস, 189 কোটি টাকার প্রফিট, এবং এই 189 কোটি টাকার প্রফিট কিন্তু তার ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্সের মধ্যে পড়ছে। গতবারে 1300, এই মানে টপ লাইনটা গ্রোথটা ব্যাপারে কিন্তু এখনো পর্যন্ত তেমন কোনো কিছু হচ্ছে না, বাট যেভাবে অর্ডার বুক আছে ওদের কাছে, আগামী দিনে কিন্তু টপ লাইন গ্রোথ হলে তাদের কিন্তু বটম লাইন গ্রোথ হওয়া শুরু হয়ে যাবে। সুতরাং এই সমস্ত শেয়ারে কিন্তু এই লোয়ার লেভেলে কিন্তু আপনাদেরকে কিন্তু রিস্ক নিয়ে কেনাকাটি করাটা উচিত, যেটা মানে আমার মানে ক্ষুদ্র বুদ্ধিতে যেটা মনে হচ্ছে। আমি কিন্তু বুলিশ এই লোয়ার পজিশন থেকে। হ্যাঁ ঠিক আছে, যদি এই সমস্ত জায়গায় আসে আমি মাইনর প্রফিট বুকিং করতে পারি, সো দ্যাট আমার হোল্ডিং এর কস্টটাও অনেকটা কম হয়ে যেতে পারে। তাই এই শেয়ারটাকে কিন্তু ফ্রেন্ডস আপনারা মাথায় রাখতে পারেন। আগামী দিনে ভালো, মানে এখন র্যালির ক্ষেত্রে কিন্তু এ তার প্রিভিয়াস যে জায়গা থেকে অনেক নিচে আছে, সেই জায়গা থেকে আপনারা এই শেয়ারটার কথা ভাবতে পারেন যে এটাকে আপনারা লং টার্ম হিসেবে
পোর্টফোলিওতে রাখতে পারেন। ফ্রেন্ডস, আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই। কোনো শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের পরামর্শ নিয়েই কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন। ভালো থাকুন।